আজ গল্প কিন্তু সত্যিতে বিষয় গাজা। গাজা এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের নাম। গাজা মানেই ধুলোয় মিশে যাওয়া শহর, ধ্বংসস্তূপের পাহাড়, বাঁচার আশায় আতঙ্কে শহর ছেড়ে পালানো মানুষ, খেতে না পাওয়া, কান্নায় ভেঙে পড়া শিশুদের মুখ, সব হারানো জীবনের সমস্ত স্বপ্নকে কালো রঙে ঢেকে দেওয়া উদ্বাস্তু গাজাবাসীর মলিন ধুলো ধূসরিত মুখ এখন একমাত্র সম্বল। আর অন্যদিকে গাজা বললেই ভেসে উঠছে প্রবল পরাক্রমে গর্জন করা ট্রাম্প এবং নেতানিয়াহুর ছবি। ড্রোন বা আকাশপথে আক্রমণ করে গুড়িয়ে দেওয়া বিশাল বিশাল বাড়ি, সেনা পোশাকে ইসরায়েলি বাহিনীর বন্দুক নিয়ে টহলদারি। গাজা মানেই এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু। গত 2 বছরে আকাশপথে আক্রমণ করে ধ্বংসস্তূপের শহরে এখন চলছে স্থলপথে হামলা। ট্রাম্প এবং নেতানিয়াহুর যুগলবন্দি পৃথিবী দেখছে যুদ্ধের এবং একটা গোটা শহরকে ধ্বংস করে দেওয়ার লাইভ রিয়ালিটি শো। উদ্দেশ্য সবার কাছেই পরিষ্কার, প্যালেস্তানিদের সরিয়ে ইহুদিদের গাজা দখলের প্রস্তুতি। ইসরায়েলের হুঁশিয়ারিও খুব স্পষ্ট, গাজা খালি করো, যে থাকবে তাকে হামাস সমর্থক বলে ধরে নেওয়া হবে। সাধারণ মানুষকে বেছে নেওয়ার সুযোগই দেওয়া হচ্ছে না। হয় সব ছেড়ে উদ্বাস্তু হয়ে পালাও, নয়তো হামাসের তকমা মাথায় নিয়ে অনিশ্চিত জীবন জুড়ে বাঁচার চেষ্টা করো। বছরের পর বছর জমিয়ে রাখা টাকা, বাড়ি বানানোর স্বপ্ন, সন্তানকে পড়ানোর স্বপ্ন, সব কিছু মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। সব কিছু গাজার মানুষ হারাচ্ছে বা হারিয়েছে। ভাঙা ঘর, ধসে পড়া স্কুল, হাসপাতালের সামনে লম্বা লাইন, আর মানুষের চোখে শুধুই আতঙ্ক। বর্তমান গাজার চিত্র। ট্রাম্প এবং নেতানিয়াহু সাংবাদিকদের সামনে বলেছেন 1 সপ্তাহের মধ্যে গাজা সমস্যার সমাধান করা হবে। এটা কি শান্তির বার্তা নাকি আরও ভয়ঙ্কর কোনো সংকেত? প্রথমে মনে হয়েছিল আন্তর্জাতিক চাপে খানিকটা বুঝে পা ফেলছে ট্রাম্প এবং নেতানিয়াহু, কিন্তু বাস্তব অন্য ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েল জোরালো প্রচার শুরু করেছে যে প্যালেস্তানিদের যত তাড়াতাড়ি সম্ভব গাজা খালি করতে হবে, আর যারা এই নির্দেশ শুনবে না তারা হামাসের সমর্থক বলে ধরে নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই বার্তায় স্পষ্ট যে খুব তাড়াতাড়ি ইসরায়েল দখল করে নেবে গাজা। ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করা পরিবার, খাবার ও ওষুধের তীব্র সংকট এবং আতঙ্কের জীবন। এই পরিস্থিতিতে 1 সপ্তাহে সমাধান মানে মানুষের চোখে কেবল অন্ধকার। হাজার হাজার শিশু, মহিলা ও বৃদ্ধ এখন নিরাপদ আশ্রয় খুঁজছে। সাধারণ মানুষ অনিশ্চয়তায় ভুগছে। লক্ষ লক্ষ মানুষকে উদ্বাস্তু করে গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যারা গাজা থেকে বেরিয়ে যাচ্ছে তারা যাচ্ছে কোথায়? মূলত প্রাণে বাঁচতে গাজাবাসী পালাচ্ছে দক্ষিণে, রাফা সীমান্তের দিকে। রাফা হলো গাজা ও মিশরের একমাত্র স্থলপথ, কিন্তু সমস্যাটা হলো মিশর এখনও সীমান্ত খুলে দেয়নি। ফলে হাজার হাজার মানুষ দিনের পর দিন সীমান্তে আটকে আছে। কিছু পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। 1979 সালে ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল মিশর ও ইসরায়েলের মধ্যে। আমেরিকার মধ্যস্থতায় গাজার সীমান্তে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়। ইসরায়েল সাইনাই উপদ্বীপ থেকে সেনা সরিয়ে নেয়, আর মিশর ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
তাছাড়া মিশরও ভয় পাচ্ছে, যদি লাখ লাখ প্যালেস্তানীয় শরণার্থী ঢুকে যায় তাহলে শরণার্থীদের সঙ্গে জঙ্গিরা ঢুকে মিশরের ভেতরেও অশান্তি তৈরি করতে পারে এবং ভেঙে পড়তে পারে নিরাপত্তা ব্যবস্থা। শুধু এখানেই শেষ নয়, ইসরায়েল আর আমেরিকা চায় না যে গাজার মানুষ স্থায়ীভাবে মিশরে বসবাস শুরু করুক, কারণ এতে ভবিষ্যতে প্যালেস্তানীয়দের নিজস্ব ভূখণ্ড দাবি জোরালো হতে পারে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট সব মিলিয়ে মিশর নিজেই ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। এর মধ্যে কয়েক লক্ষ উদ্বাস্তু ঢুকলে মিশরের উপর বিরাট চাপ পড়বে, সে কথা সবসময়ই সত্যি। এদিকে মিশর মুসলিম দুনিয়ায় নেতৃত্বের ইমেজ ধরে রাখতে চায়, তাই তাদের পক্ষে সরাসরি প্যালেস্তিনীয়দের ফিরিয়ে দেওয়াও কঠিন। মিশরের সামনে একদিকে মানবিক দায়, উদ্বাস্তু প্যালেস্তানীয়দের আশ্রয় দেওয়া, অন্যদিকে নিরাপত্তা, অর্থনীতি আর ইসরায়েল আমেরিকার কূটনৈতিক চাপ। যদি মিশর সীমান্ত খুলে দেয় তাহলে বিপুল সংখ্যক উদ্বাস্তু সেখানেই আশ্রয় নেবে, আর যদি মিশর সীমান্ত খুলতে সহমত না হয় তাহলে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে অস্থায়ী তাঁবুতে বসবাসকারী মানুষদের লেবানন, জর্ডন বা তুরস্কে পাঠানো হতে পারে, যেমনটা সিরিয়ার গৃহযুদ্ধের সময় হয়েছিল। কিন্তু সমস্যা হলো, কোনো একটি দেশ লাখ লাখ উদ্বাস্তু নিতে প্রস্তুত নয়, ফলে গাজার মানুষের অনেকেই এখনো কোথায় যাব সেই অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছে। আগামী দিনে ভয়াবহ উদ্বাস্তু সমস্যার মুখোমুখি হতে পারে পৃথিবী। বিগত ৭০-৭৫ বছর ধরে বাঙালি জানে উদ্বাস্তু সমস্যার মানে। সব হারানো বাঙালি জানে কি দিন কাটাতে হয়েছে বা এখনো হচ্ছে। উদ্বাস্তু দিনের ভয়াবহতার ছবি এখনো জীবন্ত আমাদের চেতনায়। রোহিঙ্গা সমস্যার মুখোমুখি এখন ভারত এবং বাংলাদেশ। সিরিয়া, আফগানিস্তান বা ইয়েমেনে যে সংঘাত চলছে তাতে লক্ষ লক্ষ মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন। বাঁচার আশায় উদ্বাস্তু মানুষেরা ছুটতে থাকে সীমান্ত পেরিয়ে অন্য দেশ বা নিরাপদ আশ্রয়ের খোঁজে। দেশ এবং দেশান্তরিত হওয়া মানুষের চাপে পাল্টাতে থাকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি। গাজার উদ্বাস্তুদের সমস্যা আরও জটিল, কারণ তারা আন্তর্জাতিকভাবে অবরুদ্ধ একটি অঞ্চলে সীমাবদ্ধ। প্রায় ২১ লক্ষ গাজাবাসী শহর খালি করে কোথায় আশ্রয় নেবে তাই নিয়ে আশঙ্কিত গোটা বিশ্ব। গাজার উদ্বাস্তুদের সংখ্যা, ঘনত্ব এবং মানবিক সাহায্যের সীমাবদ্ধতা সব মিলিয়ে পরিস্থিতি বিশ্বের অন্যান্য অঞ্চলের উদ্বাস্তু সমস্যার চেয়ে আরও ভয়াবহ। গাজার যে কয়েক লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন তাদের ভবিষ্যৎ এখন এক অনিশ্চয়তার অন্ধকারে। প্রথমত, অনেকে সীমান্তের কাছে তাঁবু বা শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছে, কিন্তু সেখানেও খাবার, জল, ওষুধ, চিকিৎসা সব কিছুরই বিপুল ঘাটতি। শিশু, বৃদ্ধ, গর্ভবতী মহিলারা সবচেয়ে বেশি কষ্টে দিন কাটাচ্ছেন। দ্বিতীয়ত, ভবিষ্যতে নাগরিকত্ব ও পরিচয় সংকটের মুখে লক্ষ লক্ষ মানুষ। যদি এরা গাজা ছেড়ে অন্য দেশে চলে যান তাহলে অনেকের আর গাজায় ফেরার সুযোগ নাও থাকতে পারে। তখন তারা স্থায়ী উদ্বাস্তু হয়ে পড়বেন, যেমনটা 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর লক্ষ লক্ষ প্যালেস্তানীয়দের ক্ষেত্রে হয়েছিল। তৃতীয়ত, অর্থনৈতিক ভবিষ্যৎ। গাজার সাধারণ মানুষদের জীবনযাত্রা মূলত চাকরি, ছোটোখাটো ব্যবসা আর কৃষির ওপর নির্ভরশীল। উদ্বাস্তু হয়ে পড়লে এরা বেকার হয়ে যাবে। যে দেশে তারা আশ্রয় নেবেন সেই দেশের কর্মসংস্থান ও অর্থনীতির উপরও বিরাট চাপ তৈরি হবে। চতুর্থ, শিক্ষা
ও ভবিষ্যৎ প্রজন্ম। কয়েক লক্ষ শিশু এখন স্কুলছুট হয়ে পড়েছে। যুদ্ধ আর উদ্বাস্তু জীবন মানে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, যা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক কূটনীতি বা বিশ্ব রাজনীতি যদি সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে এদের ভবিষ্যৎ হতে পারে সিরিয়া বা রোহিঙ্গা উদ্বাস্তুদের মতো। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম উদ্বাস্তু হিসেবেই বেঁচে থাকবে, যার ছাপ পড়তে বাধ্য আগামীর পৃথিবীতে। গাজার বিপুল সংখ্যক উদ্বাস্তু শুধু স্থানীয় মানুষদের জন্যই সমস্যা নয়, গাজাকে কেন্দ্র করে আশপাশের অঞ্চলে ও বিশ্ব অর্থনীতির জন্যও চ্যালেঞ্জ তৈরি করতে পারে আগামী দিনে। ইসরায়েলের আক্রমণে লাখ লাখ মানুষ বাড়িঘর, স্কুল, হাসপাতাল হারিয়ে উদ্বাস্তু হয়েছে। খাবার, জল এবং ওষুধের সংকট ক্রমশ তীব্র হচ্ছে। চিকিৎসা সেবা পৌঁছানো কঠিন হয়ে গেছে। ত্রাণ পৌঁছতে দিচ্ছে না ইসরায়েলি বন্দুক বাহিনী। শিশুদের পড়াশোনা বন্ধ হচ্ছে, মহিলাদের নিরাপত্তা হুমকির মুখে। মানসিক চাপ ও আতঙ্কের কারণে মানুষ সীমান্ত পেরিয়ে আশ্রয় খুঁজবে, সেটাই স্বাভাবিক। ক্রমশ প্রতিবেশী দেশগুলোর উপর চাপ বাড়বে, যেমন মিশর, জর্ডন, লেবাননে অতিরিক্ত অর্থ, খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের জন্য পৌঁছবে মানুষ। স্থানীয় সরকারগুলোর বাজেট তছনছ হয়ে যেতে পারে, বেকারত্ব বৃদ্ধি পেতে পারে এবং সামাজিক অসন্তোষ দেখা দিতে পারে। আর এর প্রভাব শুধু গাজার উদ্বাস্তুদের যেসব দেশে আশ্রয় দেবে সেই সব দেশেই শুধু সীমিত থাকবে তা কিন্তু নয়, আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে বাধ্য। বিশ্বের বড় দেশগুলোর উপরও প্রভাব পড়তে বাধ্য। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় শরণার্থী নীতি, মানবিক সহায়তা ও আন্তর্জাতিক অনুদানের চাপ বাড়তে পারে। উদ্বাস্তুদের পুনর্বাসন ও তাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে গিয়ে বিভিন্ন দেশের বেকার সমস্যা বা সামাজিক স্থিতিশীলতাও ঘাঁটতে পারে। আগামী দিনে গাজার উদ্বাস্তু সমস্যা শুধু মানবিক সংকট তৈরি করবে এমন নয়, পুরো বিশ্বের কাছেই গভীর চ্যালেঞ্জ। খাদ্য ও চিকিৎসা, নিরাপত্তা, কর্মসংস্থান, বেকারত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক অর্থনীতির উপর এর প্রভাব পড়তে বাধ্য। শুধু কি এইটুকুতেই সীমাবদ্ধ থাকবে? একটা প্রজন্ম বড় হবে আতঙ্ক আর অস্থিরতার ভেতর দিয়ে, যাদের জীবন এবং যাপনে থাকবে অনিশ্চয়তা। ভূমিহীন উৎপাটিত জীবনে জুড়বে হিংস্র মানসিকতা, বিদ্বেষ এবং প্রতিশোধ প্রবণতা। তৈরি হতে পারে আরও ছোট বড় সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং অস্থির হতে পারে আপাত শান্ত দেশগুলো। গাজার সমস্যা শুধু গাজাতেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যতে এই সমস্যার আঁচে পড়তে পারে ইউরোপ, আমেরিকাও। আপনারা কি ভাবছেন? কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন।